এসো বাবা এসো, এই তো অপেক্ষাই করছিলাম। এত রোদে শরীর যে একেবারে ক্লান্ত করে ফেলেছো। পরিশ্রম তো কম হচ্ছে না দাদিমা। আর এ গরমে শুকিয়ে মাটি যেন পাথর হয়ে গেছে। ফসলের দামও তো এবছর কিছু পাচ্ছি না। খাটুনির দাম কখনো বৃথা যায় না বাবা। ওপরওয়ালা দেখছেন, তুমি একা নও, গ্রামের সব কৃষকেরই আজ একই দশা গো বাবা। শরীরে যতক্ষণ জান আছে ততক্ষণ খেটে যাব। ওই দূরে দেখলে তোমাদের মতো সৎ খাটুনে কত কৃষকেরা কষ্ট পেতে পেতে মাঠ থেকে ঘরে ফিরে যাচ্ছে। যদিও পরিশ্রমী ছেলেদের জন্যই তো আমার এ ঘর সব সময় খোলা। এখন একটু বসো, ঠান্ডা হও তুমি আগে। কি আর করব দাদি, তুমি আছো বলে তবু একটু নিজের কেউ আছে বলে মনে হয়। থাম, আর এক পা এগোবি না। কি হয়েছে পরেশদা? এরকম পথ আটকে বাধা দিচ্ছ কেন? আমাকে অত আদিক্ষেতা করে দাদা বলে ডাকবার কিছু নেই। তোর ছিনালির দরকার নেই আমার। তোর দুধের ব্যাপারে মোড়লবাবুর কাছে নালিশ এসেছে। কি বলছো দাদা? আমি তো কোনোদিন জল মেশাইনি। আমি অত কিছু জানি না। তুই গতকাল যে দুধ দিয়েছিলিস তাতে নাকি জল মেশানো ছিল। মোড়লবাবুর স্ত্রী অসুস্থ হয়েছেন তাতে। এ কি বলছো? আমি কখনো আমার গরুর দুধে এক ফোঁটাও জল মেশাইনি। আমি দিব্যি করে বলছি। আর তাছাড়া এতদিন আমি দুধ দিচ্ছি, তোমরা কি জানো না? একদম তর্ক করবি না। মোড়লবাবুর করা হুকুম বাজেয়াপ্ত করা হয়েছে গরুগুলোকে। তোর কঠিন শাস্তি হবে। না না, ওরা আমার সংসারের হালদাতা। তুমি দয়া করো, অন্তত আমাকে আমাকে প্রমাণ দাও। প্রমাণ? মোড়লবাবুর কথাই শেষ প্রমাণ। এখন চুপচাপ থাক, নইলে আরো বিপদে পড়বি। সুমিত, বাবা এত সন্ধ্যায় এখানে কি করছো? উঠোনে উঠে এসে বসো বাবা। কিছু না দাদিমা, শুধু একটু বসছিলাম, ভালো লাগছে না বাইরে। এটা কি বান্ডিল বাঁধছো? কোথাও যাওয়ার কথা ভাবছো নাকি? এই গ্রামে আমার আর কোনো ঠাঁই নাই দাদিমা। গরুগুলো ছিনিয়ে নিল ওরা গায়ের জোরে। শেষ সম্মানটুকু নষ্ট করে দিল একেবারে। এখানে থেকে আর কি করব বলতে পারো? কি বলছো কি তুমি? তুমি তো কারো সাথে পাঁচে থাকোনি কোনোদিন। তাহলে কে নিল বাবা? কেন নিল? পুরো কথা আমাকে খুলে বলো। ওরা বলছে আমি নাকি মোড়লবাবুদের দুধে জল মিশিয়েছি, তাই সেই দুধ খেয়ে ওনার স্ত্রীর শরীর খারাপ হয়ে গেছে। কিন্তু আমি নির্দোষ দাদিমা, শপথ করে বলছি তোমাকে। কিন্তু এই গ্রামে মোড়লবাবুর কথাই তো সত্যি। আমার কথা কে শুনবে বলো? ওঠো, বাড়িতে চলো। যেখানে অন্যায় হবে সেখানে চুপ করে মেনে নেওয়া অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সমান। তুমি পালাবে না বাবা, আমরা এর বিরুদ্ধে ঘুরে দাঁড়াবো। তুই এখন থেকে আমার কাছে থাকবি। তুমি ঠিক বলছো। তুমি যদি আমাকে ভরসা দাও তাহলে আমি সত্যি পালাবো না। তো সে রাখাল ছেলেটার গরুগুলো ঠিক জায়গায় পৌঁছে দিয়েছিস তো? হ্যাঁ হুজুর, আপনার নামে বেটা সবাই চুপ করে গেছে। তবে তবে কি? লীলা বুড়ি মানে সেই দাদিমা, সে নাকি খুব গলাবাজি শুরু করেছে। রাখাল ছেলেটাকে এখন আশ্রয় দিয়েছে নিজের কাছে। বলছে আপনার কাছে এসে নাকি সোজা কথা বলবে, সবার সামনে অন্যায়ের প্রতিবাদ করবে। ওই বুড়ি সে তো অনেক দিন থেকেই আমার বিষয়ে নাক গলায়। লোকজনকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলছে অনেক দিন ধরে। এখন ওই ছেলেটাকে আশ্রয় দিয়েছে, তার মানে বুঝতে পারছেন? গ্রামে একজনই মোড়ল, তার কথাই শেষ কথা। যে আমার কথার অন্যথা করতে চায় তাকে সরিয়ে দিতে হবে, এটাই নিয়ম। এই নিয়মই পালন হবে, সেটা বুড়ি হোক আর যাই হোক। তাহলে আপনার কি হুকুম বাবু? শোন মন দিয়ে, খুব গভীর রাতে যখন সবাই ঘুমোবে, ওই বুড়ির কুঁড়ে ঘরের সামনে যে পুরনো আম গাছটা আছে, তারই একটা মোটা ডাল হঠাৎ ভেঙে ঘরের চাল ভেঙে পড়লে
বুড়ি মরবে না, অ্যাঁ? আর কেউ বুঝতেও পারবে না যে ওই গাছের ডালটা কেউ ইচ্ছে করে কেটে বা ভেঙে ফেলতে পারে তাদের উপরে। বুঝতে পেরেছিস তো কি বলছি? বাবু, বিলক্ষণ বুঝতে পেরেছি। দুর্ঘটনা তো কখনো বলে কয়ে আসে না। এই কথাই আমি গ্রামের সকলকে বোঝাবো তখনে। আপনি চিন্তা করবেন না, আজকে রাতেই সব ঠিকঠাক হয়ে যাবে। এত রাতে আম গাছের উপর থেকে ডাল কাটবার আওয়াজ আসছে কেন? কেউ মনে হচ্ছে দা দিয়ে গাছের ডাল কাটছে। বাইরে বেরিয়ে দেখি তো। এই বেটা, এই এই শয়তানের বাচ্চা! সেটাই তো ভাবছি, হ্যাঁ, আজকে দেখাচ্ছি তোর মজা। দাঁড়া এই শয়তান! বাপরে বাপ, হাত পা ভেঙে গেল রে। ও অপরে ওরে বাবা! কুত্তা, ঘুমন্ত দাদিমাকে ঘরে খুন করবি? ছেড়ে ভাই, ছেড়ে দে ভাই, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ছেড়ে দাও। মোড়ল বাবু আমাকে বলেছে, আমি নিজে দেখে আসিনি। মোড়ল বাবু আমাকে পাঠিয়েছে, আমাকে ছেড়ে দাও। আমাকে এরকম ভাবে মেরো না, পড়ে যাবো। চুপ! এখন কোনো মোড়ল বাবু নেই। এখন যদি বেশি ছটফট করিস, এখানে তুই যেভাবে দাদিমাকে মারতে চেয়েছিলিস সেভাবে তোকে আমি শেষ করে দেব। না না, আমি আর কোনোদিন আসবো না, আমি চলে যাচ্ছি। নিজের অবস্থা দেখে রাখ। যে দাদিমার ক্ষতি করবে তারই এই দশাই হবে। বাগসালা! লীলা বুড়ি, তোর সাহস কিভাবে হলো, হ্যাঁ, আমার একটা লোককে মেরে এইভাবে আধমরা করে দেওয়ার? তোমার মানুষ রাতে আমার আম গাছের ডাল কাটছিল একটা দুর্ঘটনা ঘটাতে। এই হচ্ছে সেটার জবাব। মিথ্যে কথা! তুই আর তোর এই দুটো চামচাদের নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবে এক্ষুনি, নইলে। নইলে কি লাঠিয়াল দিয়ে মারবে, তাই তো? ঠিক আছে, আমরা চলে যাব সবাই মিলে। কিন্তু মনে রেখো কমলাকান্ত, ঠিক সময়ে সবাইকে তার কাজের ফল ভোগ করতে হয়। আর তুমিও ভেবো না পার পেয়ে যাবে। কিন্তু আমরা শুধু শুধু কেন যাব? পাপীকে মাঝে মাঝে তার পাপ বাড়িয়ে নেওয়ার সুযোগ দিতে হয় মধুসূদন। চিন্তা করো না, ওই শয়তান ঠিক সময়ে বুঝতে পারবে মজা। আরে যাও যাও, তোমার মতো ওরকম কত দেখেছি আমি। যাও এখান থেকে, গিয়ে তিনজনে মিলে ভিক্ষে করে খাও, যাও। এই নাগল দিয়েই তো তোমার বাপ দাদা জমি চাষ করে এসেছেন। ছেড়ে যেতে কি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হয় বই কি বাবা, কিন্তু কষ্টের চেয়ে বড় জিনিসটা হচ্ছে সম্মান। এখানে থেকে গেলে আমরা মোড়লের পায়ের নিচে পিষ্ট হতে থাকবো। আমার বাপ দাদারা আমাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে, কারোর পায়ের নিচে পড়ে থাকতে শেখায়নি। আর এখানে থাকলে রোজ নতুন একটা করে অপমান নিয়ে বাঁচতে হবে। সেটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ। তোর গরু ছিনিয়ে নেওয়া আমাদের ঘাড়ে চেপে বসবার একটা পদ্ধতি ছিল। আমাদের অস্তিত্বটাই আসলে ওরা শেষ করে দিতে চায়। কিন্তু দাদিমা আমাদের আশ্রয় দিয়েছেন। নতুন জায়গায় গিয়ে কি পারবো সব ঠিক করে থাকতে? সব আবার নতুন করে শুরু করতে কি আমরা পারবো? আমাদের দুটো হাত আছে, আমাদের শরীরে শক্তি আছে, আর আছে সততা। দাদিমার মতো একজন মানুষ সঙ্গে আছেন। নতুন মাটিতেও ফসল ফলানো যায়, নতুন মাঠেও গরু চড়ানো যায়, কিন্তু অপমানের মধ্যে মাথা নিচু করে বেঁচে থাকা যায় না সুমিত। তুমি ঠিক বলেছ দাদা। ঠিক এই জন্যই আমি তখন দাদিমার প্রতিবাদ করিনি। আসলে আসলে পালানো নয়, আমরা অন্যায়ের বিরুদ্ধে আমাদের আত্মসম্মান নিয়েই সরে দাঁড়াচ্ছি। চলো আমরা সবাই মিলে মাথা উঁচু করে চলে যাই দাদিমাকে সঙ্গে নিয়ে। সত্যি তোমরা চলে যাবে সবাই, আর জমি জিরে সব ফেলে? হ্যাঁ গো কাকা, যে গ্রামে মানুষকে মানুষ বলে সম্মান করা হয় না, সেখানে আমরা থাকতে পারবো না। শোনো সবাই, আমরা জমি ফেলে পালিয়ে যাচ্ছি না। আমরা আমাদের অধিকার আর সম্মান নিয়ে চলে যাচ্ছি মাথা উঁচু করে। যে জমিতে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলানোর বদলে শুধু অপমান মেলে, সেই জমিতে আমরা থাকতে পারবো না। শুধু তাই নয়, রাতের বেলায় এখানে মানুষ খুন করবার চেষ্টা করা হয়। আর তাছাড়া আমাদের কোনো চিন্তা নেই।
পাশের গ্রামের প্রধান আমার পুরনো পরিচিত, তিনি জায়গা দেবার কথা বলেছেন। সেখানে আমাদের পরিশ্রমের সঠিক মূল্য পাবো আমরা, বদলে অপমান নয়। সত্যি দাদিমা, সেখানে আমাদের ছেলে মেয়েদের ঠিক মতো মানুষ করতে পারবো? তাহলে আমরাও যাব তোমাদের সঙ্গে। হ্যাঁ পারবে, কারণ আমরা একসাথে আছি। সেখানে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবো, কেউ কারো পেছনে পড়ে থাকবে না। আমার এই বৃদ্ধ বয়সেও আমি তোমাদের সঙ্গে আছি, আর তোমরা ভয় পাচ্ছ? দেখো, আমাকে মারার চেষ্টা করা হয়েছে, তারপরেও তো আমি তোমাদের সঙ্গে আছি। তাহলে আমিও যাব তোমাদের সাথে, আমরা সবাই যাব। চলো তবে, সূর্য উঠবার আগে আমরা আমাদের নতুন পথ বেছে নেব। এত ফাঁকা চারিদিক কেন পরেশ? হ্যাঁ মানে বেশিরভাগ লোক তো গ্রাম ছেড়ে পালিয়ে গেছে তাই। আচ্ছা পরেশ, এই মাঠটায় কবে শেষ চাষ হয়েছিল? এরকম জঙ্গল হয়ে আছে কেন? আমাকে তো কেউ খাজনা দিতেও আসে না এখন আর। ওই ওই জমি মানে মধুসূদনরা চলে যাওয়ার পর থেকে তো প্রায় 2 মাস কেউ নেই যে চাষ করবে। বাকি যারা ছিল তারাও দিনমজুরি করতে অন্য গ্রামে চলে গেছে। বাকি বাকি অনেকেই গেছে তাদের সঙ্গে। তাহলে এবছরের ফসল আমার পাওনা তো আমি পাচ্ছি না। কেউ যদি চাষ না করে তাহলে খাবো কি? ফসল হুজুর, ফসল তো সবার আর হবে না। চাষিরাই সব যখন ছেড়ে চলে গেছে, তখন আর ফসল কে ফলাবে? তাহলে তাহলে চারিদিকে দেখ, কেমন যেন আমার শ্মশান শ্মশান মনে হচ্ছে। কি আর করবেন বাবু, নিয়তির ফল। পরেশ, মাঠের পশ্চিম পাড়ের আলটা ভেঙে গেছে, জল বেরিয়ে যাচ্ছে সব। এখনই যা, মাটি দিয়ে বন্ধ করে আয়, না হলে সর্বনাশ হয়ে যাবে। আপনি যা বলছেন তা ভেবেচিন্তে বলছেন বাবু। আমি একা কিভাবে করব সবকিছু হুজুর? আগে 5 জন মিলে করতো কাজ, আর এখন সবকিছু আমাকেই দেখতে হচ্ছে। আমার দিকটা একটু বিচার করুন। তুই করবি না তো কে করবে? আমি মোড়ল, তুই আমার কাজের লোক। আপনার লোক হয়ে আমার কি লাভ হলো? হাত পা ভাঙলো, মান সম্মান সব গেল। আর এখন সারা দিনের এই হাড় ভাঙা খাটুনি, 1 পয়সা মজুরি পায় না, সেটাও দেওয়ার ক্ষমতা আপনার নেই এখন। সবাই ছেড়ে গেছে এক এক করে আপনাকে, শুধু আমি পড়ে আছি কিসের জন্য শুনি? আপনার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়ে গেছে নাকি? কি বলছিস কি তুই? তোকে আমি আশ্রয় দিয়েছি আর তুই? আশ্রয়? আপনার বুদ্ধি শুদ্ধি কিছু আছে? ওই আশ্রয়টাই এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। আপনার জন্য আমার অনেক গ্রাম শত্রু হয়েছে, তবে একটা কথা পরিষ্কার জেনে রাখুন, আমি ছাড়া যেমন আপনার কেউ নেই, তেমন আপনি ছাড়া আমারও কেউ নেই। কিন্তু তার মানে এটা নয় যে সারা জীবন এভাবে দাস হয়ে বাঁচবো। ভাল লাগে না কলা? দেখ বাবা, তোর মাথায় আবার এসবগুলো কেন ঢুকছে বাপ? বাবা, আমি শেষ মানুষ যে ভেবেছিলাম আপনার কাছে থেকে যাব, কিন্তু আমিও চলে যাই। যেখানে আমার খাটুনির মূল্য মিলবে আমি সেখানেই থাকবো। আপনি থাকবো নেই ফাঁকা রাজ্য নিয়ে, কলা ভাল লাগে না, আমি বিরক্ত কর শুধু ইয়ে করে। এখানের মাটি যেন বেশি উর্বর দাদিমা। দেখেছো চারপাশ কেমন সবুজ হয়ে আছে? মাটি উর্বর নয় বাবা, আমাদের ভাগ্য উর্বর হয়েছে। চাষিদের পরিশ্রম যখন সম্মান পায়, তখন সব জায়গার ফসলই ভালো হয়। এখানে বড় শান্তি দাদিমা। দেখেছিস, আবার সেই হাসি ফিরে এসেছে ছেলেটার মুখে। সত্যি দাদিমা, তুমি যদি না থাকতে তাহলে হয়তো এখনো ওখানে মাথা গুঁজে পড়ে থাকতাম। সেদিনের কথা মনে পড়ে? আমরা যখন চলে আসছিলাম, কত অনিশ্চয়তা ছিল জীবনে। কিন্তু দেখ, বাকি মানুষগুলো তো আমাদের ওপর ভরসা করে সবকিছু ছেড়ে আমাদের সাথে এসেছিল। আর এসেছিল বলেই ওরাও এখন শান্তিতে বাঁচতে পারছে। তুমি ঠিক বলেছিলে, আমরা সবাই এখন এক হয়ে উঠতে পেরেছি, আর এভাবেই আমরা বাঁচব। সুমিত বাবা, তোমাদের জন্য এই শেষ জীবনটা একটু শান্তিতে কাটাতে পারছি বাবা। জানো বাবা, আমাদের নতুন মালিক গ্রাম প্রধান আমার অবস্থার কথা শুনে আমাকে বয়সে টুকরি বানানোর কাজ দিয়েছে। বাবা, ও গ্রামের নাম কি? ওখানে কাজ মেলে? কিছু খাওয়া দাওয়া মিলবে? মেলে তো, কিন্তু তুমি তুমি পারবে? শরীর তো একেবারে ভেঙে পড়েছে মনে হচ্ছে।
আরে দাঁড়াও দাঁড়াও, তুমি তো আমাদের আগের গ্রামের মোড়ল কমলাকান্ত, তাই না? হ্যাঁ বাবা, আমার এখন এই অবস্থা হয়েছে। তোমাদের দয়া পেলে বাঁচবো, না হলে মরে যাব। আমাকে যা দেবে আমি তাই করতে পারবো। আমাকে আমাকে এখন একটু খেতে দিলেই হবে, আর একটু থাকবার জায়গা। বড় কষ্ট হচ্ছে আমার। না না, তুমি তোমার পথে যাও ভায়া। তুমি আমাকে যা কষ্ট দিয়েছিলে, তারপরে আমার আর তোমার উপকার করা সম্ভব নয়। আমি জানি তোমার অনেক খারাপ কাজ করেছি, কিন্তু আমার উপর একটু দয়া করো তুমি। খারাপ কাজ? আমার মেয়ে জামাইকে তুমি লোক লাগিয়ে মারতে মারতে ঘর থেকে বার করে দিয়েছিলে, তারপর আমার মেয়েটা মারা যায়। আমি সে দুঃখ কোনোদিন ভুলতে পারবো না। তুমি নিজের পথ দেখো ভাই। চলে গেল, আবার পাপের ফল আমি পাচ্ছি। একটু কাজ, একটু খেতে দিলেই হবে, আর একটু জায়গা। মরবার জায়গা যদি পাই তাহলে শান্তিতে মরতে পারবো। কে বাবা তুমি? আমাকে চিনতে পারছো না বুড়িমা? তোমাদের অনেক কষ্ট দিয়েছি, তাই মরতে তোমাদের কাছেই এলাম। আমাকে আমাকে ক্ষমা করে দিও। ও তাই তো, এসো কমলাকান্ত এসো। তোমার জন্যই পথের দিকে তাকিয়ে বসে আছি। জানতাম তুমি আসবে। তুমি যেদিন আমাদের সাথে দুর্ব্যবহার করেছিলে, আমি সেদিনই তোমাদের ক্ষমা করেই এখানে চলে এসেছিলাম। কিন্তু তোমার সঙ্গী কোথায়? আর কেউ আমার সাথে নেই। তোমরা সবাই চলে এলে, তারপর গ্রাম শূন্য হয়ে গেল, ফসল ফলা বন্ধ হয়ে গেল। সেই প্রথম বুঝতে পারলাম যে আমি বেঁচে আছি তোমাদের ভরসাতেই। তোমরা যদি আমাকে খাজনা না দাও তাহলে বাঁচবো কি করে? তারপর? তারপর আর কি, একে একে সবাই চলে গেল, কারণ আমি কাউকে টাকা দিতে পারিনি। আর শেষ পর্যন্ত পরেশ আমাকে অপমান করে যখন গেল, তখন আমার চোখ খুলল। বুঝতে পারলাম নিজের ভুল। তার অনেক দিন পর শেষ পর্যন্ত খেতে না পেয়ে পথে বেরিয়ে পড়েছি। তারপর হাঁটতে হাঁটতে আমার এই অবস্থা। নাও, অনেক কথা বলেছ, আগে খাবার খাও। তোমাকে আর কোথাও যেতে হবে না। যতদিন বাঁচবে ততদিন তুমি আমাদের গ্রামেই থাকবে। কিন্তু সবাই কি আমাকে ক্ষমা করতে পারবে? সময় লাগবে, আমি সবাইকে বুঝিয়ে বলবো। হয়তো একদিন ক্ষমা পাবে। এখন অতীত ভুলে যাও। এখানে এখন নতুন জীবনের সূচনা করো। যদি সৎভাবে কাজ করতে চাও, এই গ্রামে তোমারও জায়গা আছে। কিন্তু মনে রেখো, এখানে নিয়ম একটাই, পরিশ্রম এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। আগের মতো বদমাইশি করলে হবে না। আরে, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। দেখ সুমিত, ভিখারির বাচ্চা এসেছে। গ্রামে তো শুনেছিলাম যে আগের বাবু নাকি এখন ভিখিরি হয়ে আমাদের ঘাড়ে চাপতে এসেছে। এখন দেখছি একেবারে নির্লজ্জের মতো এখানে এসে উঠেছে। হ্যাঁ,